শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট পাওয়া যাবে জানালেন ডাক্তার জাহিদ। দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। জুলাই গণহত্যা মামলার নামে বাণিজ্য, ব্যক্তিগত রাজনৈতিক দ্বন্দ্ব আর টাকার লোভেও ফাঁসানো হয়েছে নিরীহ অনেককে। বিশেষ সেল করে তদন্তের দাগে কেস দিচ্ছে আমার ভাইয়ের নামে ছাত্র হত্যার। বাদীরই তো আমি চিনি, ভয়ে আমি বাসায় ঘুমাইতেও পারি। সত্যিকারভাবে যারা দোষী না তাদেরকে যেন কোনো ধরনের করা না হয়। এখনো লস অ্যাঞ্জেলেসের 3টি এলাকায় দাবানলের বিস্তার। আগুন নিয়ন্ত্রণে প্রাণন্ত চেষ্টা করছেন দলকর কর্মীরা। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। জান্নাতুল কুলি আছে আপনাদের সাথে। শিরোনাম দেখছিলেন। শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোলজি কনসালটেন্ট সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের গতিবিধি। রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে আনা হতে পারে পরিবর্তন। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি তা নিতে আলাপ আলোচনা করবেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায়ও খালেদা জিয়া দেশের খোঁজখবর নিচ্ছেন বলে জানান জাহিদ হোসেন। একই সাথে দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন তিনি। লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। ব্যক্তিগত রাজনৈতিক দ্বন্দ্ব, আবার কেউ টাকার লোভে অসংখ্য নিরীহ মানুষকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় ফাঁসিয়েছে। ট্রাক স্ট্যান্ড দখল দিয়ে দ্বন্দ্বে নিজের দলের কর্মীকেই হত্যা মামলায় জেলে পাঠানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, 5 আগস্টের আগে যিনি বিএনপি জামায়াতের দোসর হয়ে জেলে গিয়েছিলেন তিনিই এখন আওয়ামী লীগের দোসর হয়ে হত্যা মামলার আসামি। দেশজুড়েই চলছে এই নৈরাজ্য। নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মিথকে সাথে নিয়ে সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিতে নিহত হন আবুল হোসেন মিজি। এই ঘটনায় 21 আগস্ট তার মা শাহিদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় 80 জনের নাম উল্লেখ করে মামলা করেন। আমার ছেলে নির্দোষী মানুষটা যে মারা গেল, আমার একটা ছেলে, আমার এটার বিচার চাইতে হইব না। গত 5 মাসে মাত্র 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এর মধ্যে তাজুল ইসলাম শামীম একজন, যিনি আগাগোড়া বিএনপির রাজনীতির সাথে যুক্ত। শ্রমিক দলের যুগ্ম সম্পাদকের পদেও ছিলেন দীর্ঘদিন। প্রশ্ন উঠেছে, বিএনপির কর্মী হয়েও শামীম গণহত্যা মামলায় জেলে কেন? স্বজনরা জানান, 5 আগস্টের পর নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর সাথে দ্বন্দ্বে জড়ায় শামীম, যার পরিণতি জেল। অফিস দখল করার জন্য আবু আল টিপু আসছিল, টিপু স্ট্যান্ড দখল করার জন্য আমার ভাইয়ের সাথে হাতাহাতি হয়। অফিস দখল করতে পারে নাই, তো এই জন্য শত্রুতা করে আমার বাইরে এই যে কেস দিচ্ছে আমার ভাইয়ের নামে ছাত্র হত্যার। কিন্তু আমরা তো ছাত্র ভাইদের সাথে ছিলাম, আন্দোলনের সময় আমরাও নেমেছি। আমি নিজেও ছাত্রদের সাথে ছাত্র আন্দোলনে গিয়েছি। সে নিজে আমাকে আর উৎসাহ দিয়েছে যে যাও, তুমি সেখানে যাও। এখন এই আমার বাবা যদি আমাকে সেখানে পাঠায়, এখন আমার বাবা কিভাবে একটা ছাত্র হত্যা করতে পারে? আমার স্বামীর সসম্মানে ছেড়ে দেব, আর আমি টিপুর শাস্তি চাইতেছি। টিপু কেন মিথ্যা মামলা আমার স্বামীর এমন করে জেলে দিছে? ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের বিষয়টি কতটুকু সত্যি? আমাদের টিপু ভাই এখান থেকে দলবল ওনার দলবল নিয়ে এসে অফিস দখলের জন্য আমি ছিলাম, আমাদের আরও নেতাকর্মী ছিল, শ্রমিক ছিল, ওনাদের ধাক্কা ধুক্কা দেয়া ভাই করে দিয়া, উনি তালা মাইরা দিয়া। তখন আমরা জিজ্ঞেস করছি আপনি এটা তালা ভাঙবেন? ওই মুহূর্তে শামীম সাহেবের ডাকে, শামীম সাহেবের লোক হাতাহাতি ধাক্কাটা কি হয়। এই কিছুদিন পরে শামীমরে এই যে মামলা মানে জড়াইছে, এই মামলা এই যে শামীমরে নিয়ে অ্যারেস্ট করা, ফতুল্লা থানা চার দাওয়াত দিয়ে নিয়ে ওইখানে নিয়ে অ্যারেস্ট করে।
জুলাই আগস্টের গণহত্যা মামলায় শামীম গ্রেপ্তার হওয়ার পর সমালোচনার ঝড় বইছে নারায়ণগঞ্জ জুড়ে। বিএনপির নেতারাও নিন্দা জানিয়েছেন। তিনি একজন বিএনপির কর্মী ছিল এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যে সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের সক্রিয় একজন কর্মী। আমরা শামীম ভাইয়ের মুক্তি চাই, যেহেতু উনি বিএনপির একজন কর্মী ছিল। এই নামটা এখানে এই মামলায় আছে এইটাও আমি জানতাম না, অ্যারেস্ট হয়েছে মতো আমি জানছি, একেবারে এইভাবে বললাম আপনারা। গ্রেপ্তার হওয়া যখন হলো তখন তো আপনারা জানতেন যে এই লোকটা সে। হ্যাঁ, তারপরে আসলে আপনারা কি করলেন? আমি যে থানায় বলছি ছেড়ে দেন। এই মামলায় শামীমের নাম কারা দিয়েছে সেই গল্প শুনুন মামলার বাদী শাহিদা বেগমের মুখে। কে আমলি করে, কে বিএনপি করে, এটা তার আমি জানি না। ধরো না সাকার সাহেব টিপু সাকার সাহেব মামলাটা করছে। হ্যাঁ, আমি তো অতটা করি না, আমি জিটি করছি। জিটি করে আমার খালি সই দিয়ে ঠিকাইছি আমার জিটির ভিতরে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন টিপু। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ান। ও বাদীরই তো আমি চিনি না। বাদী কিন্তু আপনার নাম বলেছে। বাদী আমার নাম বলবো কেন? বাদী আমার চিনলে না নাম বলবে। ফতুল্লা থানার ওসি বলছেন গ্রেপ্তারের আগে তদন্ত হওয়া উচিত ছিল। স্পষ্টভাবে নির্দেশনা আসছে এবং সে নিচে প্রেজেন্ট থেকে ধরায় দিয়েছে। এভাবে মিথ্যা মামলায় বহু মানুষ ঘর ছাড়া, যেমন উত্তরার আবুল কালাম। গত 22 জুলাই রাজনৈতিক কারণে জেলে গিয়েছিলেন, পরে জামিনে বের হন 8 আগস্ট। অথচ তিনি 5 আগস্টের হত্যা মামলায় আওয়ামী দোষর হিসেবে আসামি। আমি 22 জুলাই বিএনপি জামাতের নাশকতা মামলায় আমি জেলে যাই। ওইখানে আমি 17 দিন জেল খাটার পরে আমি 8 তারিখে জামিনে মুক্তি পাই। কিন্তু পরবর্তীতে আমি শুনি যে 5 আগস্টের ছাত্র হত্যা মামলা আমার নামে আরেকটা মামলা আছে। এটা তো আমি বুঝতেছি না, আমার নামে শুধু মামলা। আমি এই জিনিসটা নিয়ে আমি খুব আতঙ্কে আছি। আমি ভয়ে আমি বাসায় ঘুমাইতেও পারি না। এই বানানোর কারিগরটা হচ্ছে মাহফুজুর রহমান। তার অনেক ক্ষমতা, তার বন্ধুবান্ধব আছে পুলিশে, থানায়। হয়রানির উদ্দেশ্যে যাদেরকে মামলায় জড়ানো হয়েছে তাদের বিষয়ে কি ভাবছে সরকার? আমরা যেটা ব্যতীত, যেখানে অনেক ইনোসেন্ট লোক চলে আসছে, অনেক প্রতিহিংসার লোক চলে আসছে, এদের বিষয়ে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আরও ভালোভাবে লোকাল থানাগুলোকে বলে দেওয়া হয় যে যারা সত্যিকারভাবে যারা দোষী না তাদেরকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, তাদেরকে পরবর্তীতে যখন চার্জশিট দেওয়া হয় তাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। হয়রানি ও বিতর্ক এড়াতে 5 আগস্টের পর হওয়া হত্যা মামলাগুলো একটি সেল গঠন করে তদন্তের পরামর্শ এই সিনিয়র আইনজীবীর। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিলের রায় কাল, এ বিষয়ে ব্রিফ করছেন জয়নুল আবেদিন। সরাসরি যাচ্ছে সেখানে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সিনিয়র কাউন্সিল, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যারের কাছ থেকে আপনারা ব্রিফিং শুনেছেন। বাস্তবতা হচ্ছে যে এই কেসটা একটা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজিরের কেস। আমরা কোর্টে মাননীয় আদালতের সাবমিশন রেখেছি ম্যালিশিয়াস প্রসিকিউশন। স্যার বলেছেন নোটের কথা। ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে কোনো একটা মামলা যে মামলাই চলতে পারে নাই, বাট অসৎ উদ্দেশ্যে সেই মামলাটা দায়ের করা। ফ্যাসিস্ট হাসিনা সরকার ম্যালিশিয়াসলি মামলা দায়ের করে ক্ষান্ত থাকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো সাহেব, অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আইনের শাসনে বিশ্বাসী, সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইন ফলো করে সেই দিন স্যার বলেছেন 8ই ফেব্রুয়ারি 2018 সনে বেগম খালেদা জিয়াকে জেলখানা নেওয়া হয়েছিল। কোন জেলখানায়? 200 বছরের পুরনো একটা বাড়ি, যে বাড়িতে অন্য কোনো বন্দী ছিল না। রাজনৈতিক জিঘাংসা প্রতিহিংসাটা এই পর্যায়ে ছিল, বেগম খালেদা জিয়াকে
সলিটারি কনফাইনমেন্টে দেয়া হলো। তারপরের ইতিহাস দেশবাসী জানেন। রাজনৈতিকভাবে যাচ্ছি না, শুধুমাত্র একটা কথাই বলবো, আমরা আইনের শাসনে বিশ্বাসী। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। সকলের প্রতি ধন্যবাদ। কথা বলছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, আমরা শুনছিলাম তার বক্তব্য। চট্টগ্রামের মিরসরাই মুন্ডা নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে আনা হয়। এর আগে সোমবার রাতে পৌর সদরের শিল্প বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের জেরে মিরসরাই বিএনপির সদস্য সচিব জাহিদ গ্রুপের সাথে পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল কর্মী মুন্নাকে কুপিয়ে হত্যা করে। আর এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাটে রেলের সরকারি জমি দখল করে প্রভাবশালীরা এক দশকে গড়ে তুলেছে মার্কেট সহ বিভিন্ন স্থাপনা। অবশেষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে চালিয়েছে প্রশাসন। ব্যবসায়ীদের দাবি, সময় না পাওয়ায় বেশ ক্ষতি হয়েছে তাদের। রেলের জায়গায় গড়ে উঠেছিল পাকা আধা পাকা স্থাপনা। লালমনিরহাটে অবৈধ সেই স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে শহরের বিডিআর গেট এলাকার রেলের এই জমি দখলে নেয় প্রভাবশালীরা। গড়ে তোলে মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। গত 12 জানুয়ারি রেলের জমি উদ্ধারে অভিযান শুরু হয়। রেলের জমি জমা দখল করে ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুল হক উনি বাণিজ্য চালিয়েছে। দখলদার ও উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের আগে যথেষ্ট সময় দেওয়া হয়নি তাদের। সব সরকারের কাছে আমরা গিয়েছি, তারা যেই দিচ্ছি বলে আমাদের প্রতিনিধিত্ব ঝুলিয়ে রাখতেছে। 2-3 বার আমরা এই উচ্ছেদ অভিযান আসে, ভাঙলে আমাদের খুব কষ্ট হয়। আমাদের আকুল আবেদন, আমাদের দীর্ঘস্থায়ী একটা পুনর্বাসন এবং লিজ দিলে সরকারও টাকা পাচ্ছে, আমরা বেঁচে যাচ্ছি। রেলের জায়গা অনেক আছে বা যে কোনো একটা নির্ধারিত স্থান যদি তাকে বরাদ্দ দেওয়া হয়, তাতে সরকারও রেলও লাভবান এবং তারাও এই ভাঙাভাঙি টেনশন থেকে মুক্ত। রেল কর্তৃপক্ষ বলছেন, প্রায় 1 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে রেলের বেদখল সব জমি। নভেম্বর মাসের শেষ সপ্তাহে রেলপথ মন্ত্রণালয় থেকে সারা দেশে বাংলাদেশ রেলের যত অবৈধ স্থাপনা আছে, এই স্থাপনাগুলো 5ই ডিসেম্বরের মধ্যে সরাই নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করছে। তার আলোকে 10 ডিসেম্বরের মধ্যে স্থাপনাগুলো সরাই নিতে হবে। অভিযানের প্রাথমিক পর্যায়ে রেলের প্রায় 1 একর জায়গা উদ্ধার করা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ক্যালিফোর্নিয়ায় বাতাসের তীব্রতা বেড়ে চলায় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে দাবানল। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। লস অ্যাঞ্জেলেসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি থাকবে অঞ্চলটিতে। প্যালিসেটের ও এইটেনে নিখোঁজ 23 জন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, মঙ্গল আর বুধবার ঘন্টায় 96 থেকে 100 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে শক্তিশালী বায়ুপ্রবাহ সান্টা অ্যানা, যার প্রভাবে দাবানলের ভয়াবহতা বৃদ্ধির শঙ্কা রয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখ মানুষকে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর বাতাসের গতিবেগ কমতে থাকবে। এরপর উন্নতি হতে পারে দাবানলের পরিস্থিতি। আর ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ দাবানলে এ পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে। পুড়ে গেছে 12,000-এর বেশি ঘরবাড়ি স্থাপনা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। তুহিন, আজকে কেমন দেখছেন সীমান্তের পরিস্থিতি? সার্বিক নিরাপত্তার বিষয়ে কিছু তথ্য থাকলে আমাদের জানাবেন। আসলে সীমান্তের অবস্থা যে এক্সাক্ট কি সেটা বোঝা বড় মুশকিল। যে গত 2 দিন যে চাপা উত্তেজনা ছিল, সেই উত্তেজনা নেই, কিন্তু আবার স্বাভাবিকও হয়নি পরিস্থিতি। কারণ দুপক্ষের সমঝোতার ভিত্তিতে তারা যে বিরোধপূর্ণ এলাকা, সেখান থেকে দুই পক্ষের অতিরিক্ত জনবল সরিয়ে নিয়েছে। অর্থাৎ বিএসএফ তাদের অতিরিক্ত যে জনবল ওখানে মোতায়েন করেছিল তারাও সরিয়ে গিয়েছে। বাংলাদেশি পার্টি, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বিজিবিও তাদের অতিরিক্ত জনবল সরিয়ে এনেছে। কিন্তু যে এলাকায় তারা কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, যে গর্তগুলো তৈরি করেছিল, সেগুলো কিন্তু তারা সেই অবস্থায় রেখে দিয়েছে। তাদের পক্ষ থেকে আমাদের বিজিবিকে বলা হয়েছে যে তারা কাজ বন্ধ করবে কিনা বা আবার কখন শুরু করবে সেটা তাদের ঊর্ধ্বতন, অর্থাৎ
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে তখন তারা জানাবেন কি একেবারে বন্ধ নাকি আবারও কাজ শুরু হবে। এরকম একটি অনিশ্চয়তার ভিতরেই সীমান্ত পরিস্থিতি এখন বর্তমানে আছে এবং এই কারণেই সেখানে বিজিবির যেমন অতিরিক্ত জনবল অনেক দূরে সরিয়ে রেখেছে, তাদের নিয়মিত টহল আছে, কিন্তু কোনোভাবে যেন কোনো পক্ষের উস্কানি না হয়, কোনো পক্ষ দেখে যেন কোনো পক্ষকে উস্কানি মনে না করে সেই সমঝোতার ভিত্তিতে তারা আপাতত ওই এলাকা চলছে। এছাড়া একটা বিষয় পরিষ্কার যে তারাও জানে যে সীমান্ত শূন্য রেখার 150 গজের ভিতরে কোনো রকম স্থাপনা করা অনুমতি নেই বা আইন লঙ্ঘনের বিষয়টি তারা জেনেও বিষয়টি না জানার ভান করছে, অর্থাৎ আগ বাড়িয়ে তারা পা পাড়া দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে বলে ওই এলাকার সাধারণ মানুষ মনে করছেন। কারণ এটা একদম সহজ হিসাব যে এর ভিতরে কোনো স্থাপনা করতে গেলে দুই পক্ষের সমঝোতা লাগবে, যদিও তাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আইন মেনেই তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা নিয়ে এই বিজিবির ভিতরে একটু ক্ষোভ আছে, তবে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। ধন্যবাদ আপনাকে। তুহিন। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরালো করতে চায় গ্রিনল্যান্ড। সোমবার এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিউট এডজে। তিনি বলেন, নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনের সাথে সংলাপে বসতে রাজি গ্রিনল্যান্ড। ওয়াশিংটনের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় নিউইয়র্ক, তবে গ্রিনল্যান্ডের স্বাধীনতা দেশটির অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে যাবে, কোনটিতে যাবে না, এটা গ্রিনল্যান্ডই নির্ধারণ করবে। এর আগে গ্রিনল্যান্ডের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল যমুনা নিউজে।